এই বৈষম্যগুলো থেকে আমরা মুক্তি চেয়েছিলাম, কিন্তু সেই মুক্তিগুলো আমাদের হয় নাই। সাধারণ জনগণের সাথে যা ইচ্ছা তা করা যায়। যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়। শেখ হাসিনাও কিন্তু অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন জেলে ছিলেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু ক্ষমতায় আসার পর উনি বাকশাল কায়েম করেছেন, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। শেখ হাসিনা যেই তত্ত্বাবধায়ক সরকারের নিজেকে গোলাম আজমের সাথে নিজেকে কো-ফাউন্ডার দাবি করেন, সেই শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকারকে বাংলাদেশ থেকে মুছে দিয়েছেন। এখন আমরা যে রিজিমে এসেছি, বিএনপির রিজিমে, যে বিএনপি দীর্ঘ ত্যাগ, কুরবানি, সংগ্রাম, জেল, গুম, নির্যাতন ভোগ করে এসেছে, আমরা দেখলাম যে 20টি অধ্যাদেশ মূলত রাষ্ট্র ব্যবস্থাকে নতুন একটা দিক নির্দেশনা দিবে, সেগুলোই তারা বাস্তবায়নের পথ রুদ্ধ করে দিয়েছেন। অথচ কি অবলীলায় বলছেন যে আমরা তো সেটা বাস্তবায়ন করব, আরও সুন্দর করে করব। তা আপনারা এত সুন্দর করে বাস্তবায়ন করবেন বললেই হতো যে এই অধ্যাদেশটা যেভাবে আছে এর অনেক অপূর্ণতা আছে, এটা আমরা এই ফরম্যাটে বাস্তবায়ন আইন করছি, সামনে আমরা এটাকে আরও বাস্তবায়ন করব, আরও বেশি মডিফাই করব। তাহলে তো আজকে আমরা এই বিষয় নিয়ে আপনাদেরকে দায়ী করতে পারতাম না। আপনারা তো 15টা অনুচ্ছেদ, 15টা অধ্যাদেশকে অলরেডি মডিফাই করেছেন। যদি এই 20টা অধ্যাদেশের ব্যাপারে আপনাদের কি বক্তব্য সেটা তো আমরা জুলাই সনদে লেখাই আছে। আপনারা কোথায় কোথায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেই জিনিসগুলো আপনারা এখানে অন্তর্ভুক্ত করতে পারতেন, অথবা বলতেন যে আপাতত এইভাবেই আমরা এটা পাশ করলাম, পরে আমাদের আরো মোর মডিফিকেশন আছে, সেটা আমরা সংসদের মাধ্যমে করব। এই যে ধরেন ওনারা বলল, আমি বিরোধী দলকে এটার জন্য আমি বলবো যে তারাও দায়ী, ওনারা উঠায় নাই। তখন আপনি যখন প্রশ্ন করলেন যে এটা তো এগুলি তো রহিতকরণ হয়ে যাবে, আপনারা উঠান নাই কেন? ওনারা বললো পরের অধিবেশন উঠানো হবে। আপনারা কেন বলেন না যে ঠিক আছে মাননীয় স্পিকার আপনি একটা রুলিং দেন? তাহলে তো এই অধিবেশনে তারা এটা তো উঠাতে বাধ্য হতো। আপনারা একটা রুলিং না নিয়ে ওয়াক আউট করলেন, কারণ আপনারা মনে করেন ওয়াক আউট করাই হলো বিরোধী দলের রাজনীতি। তোরা এখনো কিছু খাওয়া বাকি আছে, আর গুলা খায়া নিয়ে যা। কারণ বাংলাদেশে যারা রাস্তায় আছে, এই দুর্ভাগ্য হলো তারা রাস্তায় থাকবে, তারা রাস্তায় জীবন দিবে, তারা তাদের সন্তানরা অগণিত লাশ হয়ে গণকবরে পড়ে থাকবে। 1 বছর পরে তাদের সন্তানদের লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে যদি বের করা যায় বের হবে, কিন্তু তাদের কোনো ভাগ্য উন্নয়ন হবে না। যারা আগেও ভালো ছিল, যারা আগেও করোনার সময় গভর্নমেন্ট থেকে প্রণোদনা পেয়েছে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্নভাবে তাদের কোম্পানিতে এবং ব্যাংকে টাকা ইনজেক্ট পেয়েছে, তারা বিভিন্ন দলীয় সরকারের সময়ও পাবে। এইভাবেই আমরা আমাদের বাংলাদেশকে, আমরা যে 24-এর পরে যে একটা স্বপ্ন দেখেছিলাম যে নতুন বাংলাদেশ হবে, ছাত্ররা যেই এবং আমরা যারা সাধারণ নাগরিকরা নেমে কিসের জন্য চেয়েছিলাম, এই বৈষম্যগুলো থেকে আমরা মুক্তি চেয়েছিলাম, কিন্তু সেই মুক্তিগুলো আমাদের হয় নাই। কিভাবে হবে? কারণ আমরা যেই ক্ষমতায় যাই সে মনে করি কি যে আইন এমন ভাবে বানাই যে আমি মনে হয় আর কোনোদিন ক্ষমতা থেকে নামবো না। স্বৈর শাসককে সরাতে ব্যর্থ হয়েছিল, তখন কিন্তু আসলে ঢাকা ইউনিভার্সিটির কিছু ছাত্রছাত্রীর নেতৃত্বেই কিন্তু আসলে একটি আন্দোলন ডানা বেঁধেছিল। যদিও সেটা শুরু হয়েছিল কোটা আন্দোলন থেকে, বাট সেটা কিন্তু এক পর্যায়ে এক দফা আন্দোলনে পরিণত হয়েছিল। আমরা জানি যে 5ই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছিল। সাধারণ জনগণের সাথে যা ইচ্ছা তা করা যায়, সেই সিস্টেমটাই কিন্তু গত 15 বছরে তৈরি হয়েছিল, এবং সেই সিস্টেমের উপর ভিত্তি করেই কিন্তু আমরা জানি আমাদের সকল ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল। ব্যাংক লুটের মতো ঘটনা এগুলি কিন্তু হয়েছিল, কারণ কোনো ধরনের সিস্টেম, কোনো জবাবদিহিতা বাংলাদেশে ছিল না। তো সেই জন্যই কিন্তু আসলে সারা বাংলাদেশের মানুষ তাদের বঞ্চনা থেকে, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা থেকে এই যুদ্ধে অংশ নিয়েছিল, এবং 1,500-এর বেশি শহীদের রক্তের বিনিময়ে, 20,000-এর বেশি পঙ্গুত্বের বিনিময়ে আমরা কিন্তু এই অর্জনটা করেছিলাম। কিন্তু গত 1.5 বছরে আমরা দেখলাম যে এই যে জনতার একটা বিশাল জয়, সেই জয়টাই কিন্তু আসলে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।